স্ট্যাটিস্টিক্স কি? প্রথম কথা, পরিসংখ্যান কি? পরিসংখ্যান বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছুর হিসাব রাখা। যেমন গত বছর এসএসসি পরীক্ষায় কতজন এ প্লাস পেয়েছিল, কতজন এ গ্রেড পেয়েছিল, কতজন বি গ্রেড পেয়েছিল, কতজন ফেল করছিল, এই হিসাব রাখাটাই পরিসংখ্যান। শুধু এক বছর হবে এমনটা না, হয়তো গত 10 বছরের হিসাব রাখা, যে 10 বছর ধরে এ প্লাস এর সংখ্যা বেড়েছে কি কমেছে, এই যে হিসাব রাখা, এটাই সাধারণ অর্থে পরিসংখ্যান। তো যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে স্ট্যাটিস্টিক্স is the science concerned with developing and studying methods for collecting, analyzing, interpreting and presenting empirical data। অর্থাৎ পরিসংখ্যান হলো একটা বিজ্ঞান। পরিসংখ্যান হলো একটা বিজ্ঞান, এই শব্দটা মনে রেখো। পরিসংখ্যানকে কিন্তু বিজ্ঞানের সাথে তুলনা করা হচ্ছে বা বিজ্ঞান বলা হচ্ছে। পরিসংখ্যান হলো একটা বিজ্ঞান, কনসার্ন উইথ মানে জড়িত, তার সাথে জড়িত ডেভেলপিং এন্ড স্টাডিং মেথডস, অর্থাৎ কিছু পদ্ধতিকে ডেভেলপ করা এবং স্টাডি করা। ডেভেলপ মানে উন্নয়ন করা এবং অধ্যয়ন করা। সেই পদ্ধতিটা কি? ফর কালেক্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং এন্ড প্রেজেন্টিং এম্পিরিক্যাল ডেটা। কিছু এম্পিরিক্যাল ডেটা আছে যে ডেটাগুলোকে প্রেজেন্ট করবে, ইন্টারপ্রিট মানে ব্যাখ্যা করবে, অ্যানালাইজ করবে, বিশ্লেষণ করবে, কালেক্ট করবে, সংগ্রহ করবে। অর্থাৎ কিছু এম্পিরিক্যাল ডেটা সংগ্রহ করা, তাদেরকে ব্যাখ্যা করা, তাদেরকে বর্ণনা করা এবং তাদের প্রেজেন্ট করা, এই কাজগুলোর যে পদ্ধতি, এই পদ্ধতি উন্নয়ন করা বা এই পদ্ধতির যে বিজ্ঞান, এইটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। এখন প্রশ্ন হলো এম্পিরিক্যাল ডেটা কি? এম্পিরিক্যাল অর্থ প্রায়োগিক, অর্থাৎ যা বাস্তবে প্রয়োগযোগ্য, যা বাস্তবে আছে এমন ডেটাকে বলে এম্পিরিক্যাল ডেটা। যেমন আমি যদি বলি যে তোমাদের মধ্যে কারা কারা ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছো, তো এইটা খুঁজে বের করা সম্ভব, এই ডেটাটা প্রয়োগ করা যায়, সুতরাং এটা এম্পিরিক্যাল ডেটা। তো যে ডেটা প্রয়োগ করা যায়, বাস্তবে আছে, প্রায়োগিক, সেটা হলো এম্পিরিক্যাল ডেটা। তো আমরা অবশ্যই বাস্তবে নাই এমন কোন তথ্য নিয়ে, এমন কোন জিনিস নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স করব না। আমাদের স্ট্যাটিস্টিক্স সবসময় বাস্তব তথ্য নিয়ে, এবং সেই তথ্যগুলো কি করা? কালেক্ট করা, সেই তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং সেটাকে উপস্থাপন করা, এটাই হলো স্ট্যাটিস্টিক্স। যেমন যদি তোমাকে বলা হয় যে তুমি গত বছর 10 বছরের রেজাল্ট বিশ্লেষণ করে বলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তো তুমি গত বছর 10 বছরের ইএ প্লাস এর সংখ্যা নিলে, এ গ্রেডের সংখ্যা নিলে, বি গ্রেডের সংখ্যা নিলে, ফেলের সংখ্যা নিলে, নিয়ে যদি একটা ছকে দাঁড় করাও, তাহলে তুমি বুঝতে পারবা এ প্লাস এর সংখ্যা দেখবা প্রতি বছর বাড়তেছে, তার মানে এ প্লাস বেশি হচ্ছে। এখন তাহলে রেজাল্টের পরিমাণ ভালো হচ্ছে, কিন্তু এতে কি লেখাপড়ার মান বাড়ছে না কমছে, তা যদি আবার বুঝতে যাও তাহলে তোমাকে অন্য অন্য গবেষণায় যেতে হবে। যেমন তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ গত 10 বছর ধরে পাশ করার হার কত স্টুডেন্টদের মধ্যে, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার হার কত, অথবা বিদেশে পড়তে যাওয়ার জন্য পড়তে যাওয়ার হার কত, অথবা আইএলটিএস এ ভালো রেজাল্ট করার হার কত, এইগুলো দিয়ে তুমি লেখাপড়ার মানটা বুঝবা যে এ প্লাস এর সংখ্যা বাড়লেও লেখাপড়ার সংখ্যা বাড়ছে কিনা। এই তথ্যগুলো কি করতে হবে? আগে তোমার কালেক্ট করতে হবে এ প্লাস এর সংখ্যা, ফেলের সংখ্যা, আইএলটিএস এ ভালো করার সংখ্যা, বা আহ, এই যে বিভিন্ন তথ্য, এগুলো কি আগে কালেক্ট করতে হবে, তারপর অ্যানালাইজ বিশ্লেষণ করতে হবে, তারপর ইন্টারপ্রিট এটাকে ব্যাখ্যা করতে হবে, এবং তারপরে এটা মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। এই এম্পিরিক্যাল ডাটা অর্থাৎ প্রায়োগিক তথ্য। এই যে মেথড, এই মেথডটাকে ডেভেলপ করার যে বিজ্ঞান বা এই মেথডের যে বিজ্ঞান, এটাই হলো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান যে কোনো জিনিসের তথ্য উপাত্ত দিলে হবে না, যেটা বাস্তবে আছে এমন কিছু তথ্য উপাত্ত সামনে আনলে সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। এখন দেখো
স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারে টোটাল, এই কোর্সে টোটাল চ্যাপ্টার আছে 9টা। হ্যাঁ, frequency distribution, center tendency, dispersion, probability, sampling distribution, hypothesis testing, correlation and regression, forecasting and time series, index number। এই 9টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং 9টা চ্যাপ্টার থেকেই তোমাদের কোশ্চেন আসবে। সুতরাং এই 9টা চ্যাপ্টারকে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে লেখাপড়া করতে হবে। তো আমি আজকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শুরু করব। এই চ্যাপ্টার শুরু করব আজকে। এটা আমাদের মাত্র 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাস হলে এই চ্যাপ্টারটা শেষ করা সম্ভব। তো দেখো, যদি আমরা এই চ্যাপ্টারটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা শুরু করি, তাহলে আমাদের প্রথম জানতে হবে এই চ্যাপ্টারে আরেকটা নাম আছে, সেটা হলো ডেটা প্রেজেন্টেশন। মনে রেখো, কেউ বলে ডেটা প্রেজেন্টেশন, কেউ বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এইটা জিনিসটা কি আসলে, ডেটা প্রেজেন্টেশন জিনিসটা কি বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ডেটা প্রেজেন্টেশন 3টি পদ্ধতিতে করা যায়। মনে রেখো, 3টি পদ্ধতিতে করা যায়। আমি পদ্ধতিগুলো সংক্ষেপে বলার চেষ্টা করছি, তাহলে তার আগে একটা উদাহরণ দিই। এটা হলো এমএম কলেজ। এমএম কলেজ তোমরা জানো, যশোরের এমএম কলেজ। এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই কয়জন টিচার আছে, মানে আমি থাকাকালীন এই কয়জন টিচার ছিল। তো এই টিচারদের তুমি একটা জব পেয়েছো, সেই জবে তোমাকে বলা হলো তুমি এমএম কলেজে যাও এবং দেখো এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের টিচারদের কার বয়স কেমন, অথবা শুধু এমএম কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট না, সব ডিপার্টমেন্টের টিচারদের বয়স, কার বয়স কত, এইটা তুমি তথ্যগুলো নিয়ে এসে সেটা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে সেটাকে প্রেজেন্ট করো। তোমার এটা দায়িত্ব, তোমার চাকরির এটা দায়িত্ব। এখন তুমি গেলে এমএম কলেজে, প্রথম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে গিয়ে প্রথম জনের কাছে শুনেছো তার বয়স 35 বছর, দ্বিতীয় জনের কাছে শুনেছো তার বয়স 45 বছর, তৃতীয় জন ধরো এইভাবে নাম ধরে ধরে লিখলে, মামুন স্যার 35 বছর, অমুক স্যার 45 বছর, অমুক ম্যাডাম 40 বছর, অমুক স্যার 45 বছর, এইভাবে বাই নেমে তুমি এভাবে লিখেছো। তো দেখো, তুমি 9 জনের নাম লিখলে অলমোস্ট এক পেজের অর্ধেক শেষ, মানে 20 জনের নাম লিখলেই এক পেজ শেষ। তাহলে তুমি প্রেজেন্ট করবা কি এভাবে, নাম ধরে ধরে প্রেজেন্ট করবা? তো এমএম কলেজের টিচার আছে 165 জন। তো 165 জনের যদি বাই নেমে তুমি প্রেজেন্ট করো, তা সেটা দৃষ্টিকটু লাগে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয় না, বোধগম্য হয় না। তো এই পদ্ধতিটা তাহলে ভালো না। তো যদি এইভাবে স্ক্যাটারলি তুমি বিচ্ছিন্ন ভাবে বাই নেমে তুমি প্রকাশ করো, তাহলে মনে রেখো এই পদ্ধতির নাম হলো সিম্পল মেথড। এই মেথডের নাম হলো সিম্পল মেথড। ডেটা প্রেজেন্টেশনের মোট 3টা মেথড আছে, তার মধ্যে এভাবে যদি স্ক্যাটারলি দেওয়া থাকে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভ্যারিয়েবল দেওয়া থাকে, তাহলে এটাকে বলা হয় সিম্পল মেথড। আচ্ছা, এই জিনিসটাকে, এই যে 9 জনের লিখেছি, এও তো মনে রাখা কঠিন। আমি 165 বাদ দিলাম, 9 জনের লিখেছি, এটাও তো মনে রাখা কঠিন। এই 9 জনের বয়স যদি দেখো, আমি নতুন একটা পদ্ধতি বলছি, এইভাবে লিখি, তাহলে কি মনে রাখা সহজ হতো না? 35 বছর বয়স 2 জন টিচারের, ফ্রিকোয়েন্সি মানে জন, কত জন, গণসংখ্যা। তাহলে টিচার্স এজ 35 বছর কত জনের, 2 জনের। তারপর 40 বছর কতজনের, একজনের। 45 বছর কতজনের, 4 জনের। 50 বছর কতজনের, 2 জনের। দেখো, তুমি 9 জনের তথ্য 9 লাইন লাগেনি, 4 লাইনে শেষ। ইভেন তুমি যদি 165 জনের তথ্য নিয়ে আসতে চাইতে, তা এটা হয়তো 4 লাইনে না হলেও 10 লাইনে শেষ হতো, অথবা 15 লাইন লাগতো, এক পেজেই শেষ হতো। সব মিলে বলা যায় যে আগের যে সিম্পল মেথড দেখলাম, এর থেকে এই মেথডটা ভালো। এই মেথডের নাম হলো ডিসক্রিট মেথড। তোমরা শীট পেলে ইজিলি সেখানে নামটা সব লেখা আছে, বুঝতে পারবা। এই মেথডের নাম হলো ডিসক্রিট মেথড। ওকে,
এখন এই দুইটা মেথড দেখলাম, এর চেয়ে আরো একটা সুন্দর মেথড আছে, সেই মেথডটা ব্যাখ্যা করছি। ধরো কলেজের স্টুডেন্টদের নিয়ে, এবার কলেজের স্টুডেন্টদের, তাদেরকে রেজাল্ট শুনবা যে বিজনেস ম্যাথমেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সে কলেজের কতজন স্টুডেন্ট A+ পেয়েছে। তুমি 120 জন স্টুডেন্টের মধ্যে ভেরিফাই করবা যে এই 120 জনের মধ্যে কতজন A+ পেয়েছে। তো তুমি দেখলে যে বিভিন্ন জন, 120 জনের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম নাম্বার পেয়েছে। তো তুমি পুরোটাই নিয়ে আসতে চাচ্ছ যে 120 জনের রেজাল্টটা আমি প্রকাশ করব, দেখি তো কিভাবে প্রকাশ করতে পারি। দেখো, এভাবে প্রকাশ করা যায়। মার্কস পেয়েছে 45 থেকে 55-র মধ্যে 26 জন। ধরো কেউ পেয়েছে 45, কেউ পেয়েছে 46, কেউ পেয়েছে 47, বা 5 জন পেয়েছে 46, 15 জন পেয়েছে 47, এইরকম। তো তুমি দেখলে যে 45 থেকে 55-র মধ্যে নম্বর পেয়েছে 26 জন। ঠিক একইভাবে 55 থেকে 65-র মধ্যে নাম্বার পেয়েছে 32 জন। একইভাবে 65 থেকে 75-এর মধ্যে নাম্বার পেয়েছে 38 জন। 75 থেকে 85-র মধ্যে পেয়েছে 24 জন। 120 জনের তথ্য তোমার 4 লাইনে কভার হয়ে গেছে। তুমি 1000 জনের তথ্য যদি নিয়ে আসো, তাহলে এখানে ওই 4-5 লাইনেই কভার হয়ে যাবে। সর্বোচ্চ 6 লাইন বা 7 লাইন লাগবে, তার বেশি লাগবে না। তাহলে তুমি 1000, 10,000, 50,000, 1 কোটিও যদি নিয়ে আসো, তাও ওই 5-7 লাইনের মধ্যেই কমপ্লিট উপস্থাপন করা। এত থেকে এতর মধ্যে নাম্বার পেয়েছে এতজন, তাহলে নিশ্চয়ই এই 85-র উপরে হয়তো সর্বোচ্চ যাবে 95 বা 100, তার বেশি তো আর যাবে না। তাহলে এই যে আরো সহজ পদ্ধতিতে আমরা এটা উপস্থাপন করছি, এটা আরো ভালো পদ্ধতি। এই পদ্ধতির নাম হলো কন্টিনিউয়াস মেথড। কন্টিনিউয়াস মেথড বা ক্লাস মেথড, অর্থাৎ ক্লাসের আকারে প্রকাশ করা। এই যে 45 থেকে 55, এটা একটা ক্লাস। এই ক্লাসে কতজন আছে? 26 জন। 55 থেকে 65, এটা একটা ক্লাস। এই ক্লাসে কতজন আছে? 32 জন। 65 থেকে 75, এটা একটা ক্লাস। এই ক্লাসে কতজন আছে? 38 জন। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় কন্টিনিউয়াস মেথড। দেখো এই পদ্ধতি, তাহলে 3টা পদ্ধতি শিখলাম। প্রথম পদ্ধতি হলো সিম্পল মেথড, দ্বিতীয় পদ্ধতি ডিসক্রিট মেথড, তৃতীয় পদ্ধতি কন্টিনিউয়াস মেথড। এই কন্টিনিউয়াস মেথডে কয়েকটি শব্দ আমাদের জানতে হবে, যেমন ক্লাস লিমিট। মনে রেখো, ক্লাস লিমিট কোনটা? ওই যে ক্লাসটাকে বলা হচ্ছে ক্লাস লিমিট। 45 থেকে 55, এটা একটা ক্লাস লিমিট। তারপর 55 থেকে 65, এটা একটা ক্লাস লিমিট, মানে ক্লাসের শুরু আর শেষ লিমিট। 65 থেকে 75, এটা একটা ক্লাস লিমিট। আর একটা ওয়ার্ড হলো ক্লাস ইন্টারভাল, অর্থাৎ ক্লাসের বিরতি, মানে কতজন পর পর ক্লাস। তো দেখো 45 থেকে 55, মানে 10 জন পরে, অর্থাৎ ক্লাসের মধ্যে বিরতি হলো 10 জন। তাহলে কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ক্লাস ইন্টারভাল বের হয়ে যায়। একটা ক্লাসের বড় সংখ্যা থেকে, হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট, বা হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু বিয়োগ করলে ক্লাস লিমিট, ক্লাস ইন্টারভাল বের হয়ে যায়। আর একটা ওয়ার্ড শিখবো ক্লাস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত, মানে কত জন। 45 থেকে 55, এই ক্লাসে ফ্রিকোয়েন্সি হলো 26 জন, তাহলে ফ্রিকোয়েন্সি হলো 26। ফ্রিকোয়েন্সি হলো 26। এরপরে আরেকটা শব্দ, আরেকটা শিখবো, ওয়ার্ড, বা আরেকটা, এটা কি কি বলে, আরেকটা মোড শিখবো, বা আরেকটা ওয়ার্ড শিখবো। সেটা হলো মিড ভ্যালু বা মিড পয়েন্ট অফ এ ক্লাস। একটা ক্লাসের মিড পয়েন্ট কত। তো এটা কিভাবে বের করবো? একটা ক্লাসের মিড পয়েন্ট সবসময় মনে রাখবো, ওই ক্লাসের হায়ার ভ্যালু লোয়ার ভ্যালু দুইটা যোগ করবা, করে 2 দিয়ে ভাগ করবা, মানে গড় করবা। গড় করলে মিড পয়েন্ট বের হয়ে যাবে। যেমন 45 থেকে 55, এর মধ্যে গড় করলে হয় 50। 45 আর 55 যোগ করলাম, যোগ করে যা হবে 100 হবে, ভাগ করব 2 দিয়ে, 50 বেরোবে। এই, তাহলে 45 আর 55 মধ্যবিন্দু কোনটা, মিড পয়েন্ট কোনটা? 50। এই এই জিনিসগুলো আমাদের দরকার হবে। এখন আমরা ফ্রিকোয়েন্সি দেখলাম, যে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা বা কত জন। এই ফ্রিকোয়েন্সি দুই প্রকার, একটা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি, একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি।
আনগ্রুপ ফ্রিকোয়েন্সি কোনটা? যেটা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি মানে যেটা ডিসক্রিট মেথড, অর্থাৎ একটা ভেরিয়েবল থাকবে আর একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আর গ্রুপ মেথড কোনটা? যেটা একটা ক্লাস থাকবে আর একটা ফ্রিকোয়েন্সি থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস মেথড। আনগ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ওই যে আমরা বললাম যে টিচারের বয়স 35 বছর আছে কয়জনের, 40 বছর আছে কয়জনের, 45 বছর আছে কয়জন, মানে ক্লাস হবে না। ক্লাস হলে অর্থাৎ 45 থেকে 55-এর মধ্যে নাম্বার পেয়েছে কতজন? 26 জন। এই যে ক্লাস, এই ক্লাস হলেই মনে রাখবা সেটা হলো গ্রুপ ফ্রিকোয়েন্সি, আর ক্লাস না হলে সেটা হলো আনগ্রুপ ফ্রিকোয়েন্সি। ওকে, এটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ধরো একটা ক্লাসের মধ্যে কতজন আছে, ধরো 45 থেকে 55-এর মধ্যে 3 জন আছে, তাহলে এটাকে ট্যালি করা হয়। আবার ট্যালি, ট্যালি মানে লম্বা লম্বা দাগ, একদম খাড়া খাড়া দাগ। তো 3 জন থাকলে 3টা দাগ, 2 জন থাকলে 2টা দাগ, 1 জন থাকলে 1টা দাগ, 4 জন থাকলে 4টা দাগ, কিন্তু 5 জন থাকলে ওই 4টা দাগকে কেটে দেওয়া। এটা আমরা অঙ্ক করার সময় দেখাবো। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে একটু আগাবো, লেখাপড়ায় আগাবো, হিস্টোগ্রাম দিয়েই শুরু করি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেখো একটা দেওয়া আছে, এখানে ক্লাস বা মার্কস দেওয়া আছে 10 থেকে 20। এর মধ্যে মার্কস পেয়েছে কতজন? ফ্রিকোয়েন্সি মানে কতজন? 0 জন, মানে 10 থেকে 20-এর মধ্যে কেউ নাম্বার পায়নি। 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে 1 জন, 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 3 জন, 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 7 জন, 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে 9 জন, 60 থেকে 70-এর মধ্যে পেয়েছে 12 জন, 70 থেকে 80-এর মধ্যে পেয়েছে 7 জন, 80 থেকে 90 3 জন, 90 থেকে 1, 90 থেকে 100 1 জন। এই টোটাল হলো 33 জন। এটা যোগ করলে হয়ে যায় 33 জন। এখন এই জিনিসটাকে যদি বলা হয় যে হিস্টোগ্রাম করো, তাহলে এইরকমটা হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা কিভাবে করেছে দেখো। 10 থেকে 20-এর মধ্যে মার্কস পেয়েছে কত? 0। মনে রেখো এই ফ্রিকোয়েন্সিটা সব সময় ওয়াই অক্ষ বরাবর থাকে। কোন অক্ষ? ওয়াই অক্ষ। ফ্রিকোয়েন্সি সব সময় ওয়াই অক্ষ থাকে। তো ওয়াই অক্ষটা কই? এই যে এই খাড়া ভাবে যেটা থাকে এটা হলো ওয়াই অক্ষ, আর এই যে আনুভূমিক ভাবে যেটা থাকে এটা হলো এক্স অক্ষ। এটা এক্স আর এটা ওয়াই, এটা তোমরা জানো নিশ্চয়। তো এখন ওয়াই অক্ষে কি দিব? ফ্রিকোয়েন্সি। এখন দেখো ফ্রিকোয়েন্সি আছে কত? ফ্রিকোয়েন্সি আছে কত দেখো তো, সর্বোচ্চ 12, সর্বোচ্চ 12। তাহলে 12 যেন কাভার করে, এটাই হলো কথা। তো দেখো এটা 2, 4, 6, 8, 10, 12, তারপরে 14 আর একটা লাইন দিলাম। এখন আর আছে কি? আর আছে আর একটা ভ্যারিয়েবল। ফ্রিকোয়েন্সির সাথে কি থাকে? আর একটা ভ্যারিয়েবল। এটা ভ্যারিয়েবল মানে চলো। তো ভ্যারিয়েবল কি আছে দেখো, 10 থেকে 20, 20 থেকে 30, সর্বোচ্চ কত? 100 পর্যন্ত, সর্বনিম্ন কত? 10। এখন ওই 10ও থাকবে, 100ও থাকবে। তাহলে দেখো আমরা এই যে এখানে আমরা 10 থেকে শুরু করেছি, তাহলে এটা 20, 30, এইভাবে এই যে 90, এই 100, 100 পর্যন্তই আছে। এক ঘর বেশি নেওয়া ভালো, না নিলেও সমস্যা নেই। এখন দেখো আমরা যেটা করব সেটা হলো হিস্টোগ্রাম আঁকাবো। তো 10 থেকে 20-এর মধ্যে আছে কতজন? 0 জন। তাহলে এই যে 10 থেকে 20, 0, 0 সোজা হবে। তো 0 যেহেতু কিছু না, তাহলে আমরা 0 এখানে কিছুই দিব না, এখানে কালার করব না, যেহেতু 0 মানে উপরে যাওয়াই যাবে না, 0 মানে কিছুই না, তার মানে ওখানে কোনো কালার করা যাবে না, কিছু দাগ দেওয়া যাবে না। পরেরটা দেখো, 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে? 1 জন। তাহলে এই যে 20 থেকে 30 এই ক্লাস 1 জন, তাহলে এইটা যদি 2 হয়, এটা যদি 0 হয়, তাহলে 1 নিশ্চয়ই অর্ধেক মাঝখানে। তাহলে এই পর্যন্ত এটা হলো 1। এটা আমরা এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো 30 থেকে 40 পর্যন্ত কতজন? 3 জন। তাহলে 30 থেকে 40 এই 3 জনে যাব, তাহলে এইটা যদি 2 হয় আর এইটা যদি 4 হয়, তাহলে মাঝামাঝি জায়গায় এই 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 পর্যন্ত হবে। এবার আমরা এটা দাগ দিয়ে দিব সোজা করে, সোজা করে এটা এর সাথে মিলিয়ে দিব।
এইভাবে দেখো 40 থেকে 50 জন হলো 7, দেখো 40 থেকে 50 এর 7 মানে কি 6 আর 8 এর মাঝামাঝি, এই যে 7, এটা এই পাশে দাগ দিয়ে সোজা করে দেবো আর এই দাগটা এর সাথে মিলিয়ে দিব। এইভাবে দেখো 9, 12, 7, 3, 1 প্রত্যেকটা দেওয়া হয়েছে। এই যে আমরা একটা ডায়াগ্রাম আঁকালাম, এই ডায়াগ্রামটার নাম হলো হিস্টোগ্রাম। এটা আমাদের আঁকাতে হবে। এই ডায়াগ্রামটার নাম হলো এই যে দেখো এই নিচে দেওয়া আছে হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন আছে? বলো। না স্যার। ও, এখন দেখো পরবর্তীতে হিস্টোগ্রাম, আবার আমরা হিস্টোগ্রাম আঁকাবো, কিন্তু এখানে আমাদের সরি, এখানে আমাদের হিস্টোগ্রাম আমরা একটু এক নতুন জিনিস শিখবো এখন। সেটা হলো আমরা এই জায়গাটা একটু কালার করে দিই। কালার করে দিব কিভাবে, মনে করো এই এই কলামটা নাই, এই কলামটা নাই, আমরা এই কলামটা এখনো করিনি। কি আছে আমাদের প্রশ্নে আছে? ক্লাস আছে, ক্লাসের একটা মার্কস আছে এবং ডান পাশে ফ্রিকোয়েন্সি আছে। এই যে মাঝখানের কলামটা, এই কলামটা মনে করো নাই। এখন এই কলামটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে করব হিস্টোগ্রাম? দেখো একটু খেয়াল করো, এখানে আছে 16 থেকে 20, আর পরে আছে 21 থেকে 25। তাহলে যে বেটা 20.5 নাম্বার পাবে সে কোন ঘরে যাবে? প্রশ্ন হতেই পারে। 20.5 নাম্বার পাবে সে কোন ঘরে যাবে? প্রথম ঘর আছে 16 থেকে 20, আর পরের ঘর 21 থেকে 25। তাহলে যে ব্যক্তি 20.5 নাম্বার পাবে তার তো কোনো ঘর নাই, তার কোনো ঘর নাই। তাহলে এই মেথডটা ভালো না, অর্থাৎ এই বুদ্ধিটা ভালো না। এখন করণীয় কি? এই যে এই ক্লাসটাকে বলা হয় যে ক্লাসের, যে ক্লাসে এরকম সব তথ্য দেওয়া যায় না, মানে একটা ক্লাসের হায়ার ভ্যালু এবং ঠিক তার পরের ক্লাসের লোয়ার ভ্যালু যদি এক না হয় তাহলে এরকম প্রবলেম হয়। কিন্তু এটা 20, এটা যদি 21 না হয়ে 20 হতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। অর্থাৎ একটা ক্লাসের হায়ার ভ্যালু আর ঠিক তার পরের ক্লাসের লোয়ার ভ্যালু যদি এক হয় তাহলে আর প্রবলেম হয় না। যদি এক হয়, একটি ক্লাসের হায়ার ভ্যালু এবং তার পরের ক্লাসের লোয়ার ভ্যালু যদি একই হয়, সেম হয়, তাহলে এই ক্লাসটার নাম হলো এক্সক্লুসিভ ক্লাস বা রিয়েল ক্লাস বা অ্যাকচুয়াল ক্লাস। আর যদি এক না হয়, সেম না হয়, তাহলে সেটাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস। তাই এই ক্লাসটা কি ইনক্লুসিভ, কারণ এইটা 20, এটা 21, দেখো এটা 25, এটা 26, এক না। একটা ক্লাসের হায়ার ভ্যালু আর একটা ঠিক পরের ক্লাসের লোয়ার ভ্যালু এক না। তাহলে এটা রিয়েল ক্লাস না বা এটা এক্সক্লুসিভ ক্লাস না। এটাকে এক্সক্লুসিভ ক্লাসে রূপান্তর করতে হবে, তাহলে আমরা হিস্টোগ্রাম আঁকাতে পারবো, না হলে হিস্টোগ্রাম আঁকাতে পারবো না। কেন? কারণ একটা এরকম হবে, ধরো এটা 16 থেকে 20, তাহলে 21 তো নিশ্চয়ই এর সাথে যুক্ত হবে না, একটু ফাঁকা দিয়ে হবে 21। এই এটা হবে 21 থেকে 25। তারপর 26 তো নিশ্চয়ই 25-এর গায়ে লাগবে না, এটা আরেকটু চেঞ্জ হবে, আরেকটু চেঞ্জ হয়ে এরকম, মানে মাঝখানে এই যে মাঝখানে ফাঁকা জায়গা থাকছে, যদি ফাঁকা জায়গা থাকে তাহলে হিস্টোগ্রাম আঁকানো যায় না। যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে তাহলে হিস্টোগ্রাম আঁকানো যায় না। সো ইনক্লুসিভ ক্লাস দিয়ে হিস্টোগ্রাম আঁকানো যায় না। হিস্টোগ্রাম আঁকাতে গেলে এক্সক্লুসিভ ক্লাস বানাতে হয়। তো এই যে পরেরটা দেখো, এইটা হলো এক্সক্লুসিভ ক্লাস। কিভাবে বানাবো? এই যে 20, অর্থাৎ একটি ক্লাসের হায়ার ভ্যালু আর ঠিক পরের ক্লাসের লোয়ার ভ্যালু,
এই দুইটার মধ্যে পার্থক্য কত এটা আমরা বের করব। পার্থক্য মানে বিয়োগ করে বের করব পার্থক্য। তো দেখলাম 1 পার্থক্য, কারণ 21 থেকে 20 বাদ দিলে 1 থেকে। এই এই পার্থক্যকে আমরা 2 দিয়ে ভাগ করব, করে এই যা হবে অ্যান্সার, এই অ্যান্সার করব কি প্রত্যেকটা এই যে হায়ার ভ্যালুর সাথে যোগ করব, আর প্রত্যেকটা লোয়ার ভ্যালুর সাথে বিয়োগ করব। প্রত্যেকটা প্রত্যেকটা হায়ার ভ্যালুর সাথে যোগ করব, প্রত্যেকটা লোয়ার ভ্যালুর সাথে বিয়োগ করব। এখন দেখো 0.5 যোগ বিয়োগ করে কি হয়েছে, এই দেখো 16 থেকে 0.5 বিয়োগ করে হয়েছে 15.5, 20-এর সাথে 0.5 যোগ করে হয়েছে 20.5, 21-এর থেকে 0.5 বিয়োগ করে হয়েছে 20.5, 25-এর সাথে 0.5 যোগ করে 25.5। এইভাবে দেখো প্রত্যেকটা আমরা যোগ বিয়োগ করে দিয়েছি। যোগ বিয়োগ করার ফলে দেখো এখন এক্সক্লুসিভ ক্লাস হয়েছে, একটি ক্লাসের হায়ার ভ্যালু এবং ঠিক তার পরের ক্লাসের লোয়ার ভ্যালু একই হয়ে গেছে। এটাকে বলা হয় এক্সক্লুসিভ ক্লাস বা রিয়েল ক্লাস। এক্সক্লুসিভ ক্লাস বা রিয়েল ক্লাস। এখন এই ক্লাসটা তৈরি করলে আমরা হিস্টোগ্রাম আঁকাতে পারবো। এখন এই যে দেখো হিস্টোগ্রাম, অর্থাৎ এই 15 থেকে 20 পর্যন্ত, এই 15 থেকে 20 পর্যন্ত দেখো, এই 15 থেকে 20, এই যে এই 15 থেকে 20, তার কত ফ্রিকোয়েন্সি 10, অর্থাৎ 10 পর্যন্ত যাবে, এই 10 পর্যন্ত গেছে। তারপরে 20 থেকে 25 দেখো কত 15, এই যে 15 পর্যন্ত গেছে, দেখো এই 15। এইভাবে আমরা হিস্টোগ্রাম আঁকাবো। তোমরা কি বুঝেছো সবাই? সবাই কি বুঝেছো হিস্টোগ্রাম? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে দেখো আমরা আরেকটা হিস্টোগ্রামের আরেকটা ফর্ম আছে। সেই ফর্মটা হলো এরকম যে ধরো তোমার আবারও যদি আমি একটু করি, ধরো এই অ্যাকচুয়াল ক্লাসটা নাই, অ্যাকচুয়াল ক্লাসটা নাই, অ্যাকচুয়াল ক্লাসটা নাই, এই অ্যাকচুয়াল ক্লাসটা, ও শিট, স্যার কোনো প্রশ্ন যদি অ্যাকচুয়াল ক্লাসটা না থাকে তাহলে কি আমাদের অ্যাকচুয়াল ক্লাস বের করে তারপরে করতে হবে? অবশ্যই অ্যাকচুয়াল ক্লাস ছাড়া হিস্টোগ্রাম হয় না। এটা হচ্ছে কেন? ও আচ্ছা, ওকে, আর হবে না। দেখ, ধরো এইটা নাই, অ্যাকচুয়াল ক্লাসটা নাই। এখন তোমার দেওয়া আছে মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি থাকবে হিস্টোগ্রাম আঁকাতে, কিন্তু মিড ভ্যালু থাকলে, মিড ভ্যালু তো একটা পয়েন্ট, মিড ভ্যালু থাকলে তো আর হিস্টোগ্রাম আঁকা যায় না। অবশ্যই একটা ক্লাস থাকতে হবে, একটা ক্লাস থাকতে হবে, না হলে হিস্টোগ্রাম আঁকা যাবে না। তাহলে মিড ভ্যালু যদি 15 হয় তাহলে এর ক্লাস বের করতে পারবো না? অবশ্যই পারবো। 10 থেকে 20 এর মিড ভ্যালু তো হলো 15, এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, 15 মিড ভ্যালু কি শুধু 10 থেকে 20 এই ক্লাসের? না, আরো অনেক ক্লাসের মিড ভ্যালু 15। যেমন আমি যদি বলি 5 থেকে 25, দেখো এই ক্লাসের মিড ভ্যালুও 15। দুইটা যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো 15 হয়। তাহলে আমরা মিড ভ্যালু কোনটা নিব বা আমরা ক্লাস কোনটা নিব প্রশ্ন হতে পারে। 15 আরো আর একটা ক্লাস আমরা বের করতে পারি, 0 থেকে 30, এই ক্লাসের মিড ভ্যালুও 15। তাহলে আমাদের মিড ভ্যালু ঝামেলা বাঁধাইছে, কোন ক্লাসটা নিব। ক্লাস হিসাব করতে গেলে মনে রাখবা যে প্রত্যেকটা মিড ভ্যালুর, এক একটা মিড ভ্যালুর সাথে দূরত্ব কত আরেকটার। 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে 85, 85 থেকে 95। দ্যাট মিনস এক একটা মিড ভ্যালুর দূরত্ব হলো 10। যদি মিড ভ্যালুর দূরত্ব 10 হয় তাহলে মনে রাখবা ক্লাসের ইন্টারভালও 10 হবে। তো 10 কত, তাহলে 10 হবে মানে কি 10 থেকে 20, দেখো এর ইন্টারভাল 10, এর ইন্টারভাল 10। কিন্তু আরেকটা যে ক্লাস করেছিলাম 5 থেকে 25, দেখো এর ইন্টারভাল 10 না, এর ইন্টারভাল 20, তাহলে এটাও হবে না, এটা হবে না।
তাহলে ক্লাস হবে 10 থেকে 20। পরের ক্লাসটা কি হবে? পরের ক্লাসটা হবে তাহলে 20 থেকে 30, এইভাবেই হবে। আই হোপ তোমরা বুঝেছো। দেখো এখানে ক্লাসটা করে দিয়েছি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমরা কোন ক্লাস নিব? মনে রাখবো মিড ভ্যালু এক একটার থেকে আরেকটার দূরত্ব কত, এবং সেই দূরত্বের ক্লাস করব। তাহলে 10 থেকে